আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ক্যাম্পাস, ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। কুয়েট ক্যাম্পাসে হামলার সাথে ছাত্রলীগ শিবির জড়িত, দাবি ছাত্রদল সভাপতির। দোষীদের শাস্তি ও পেশিশক্তি নির্ভর রাজনীতির অবসানে তারুণ্যের প্রত্যাশা, মন্তব্য ২ উপদেষ্টা। আওয়ামী লীগকে ফেরানো প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্য সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। আবারও ১/১১ স্বপ্ন সফল হবে না। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা, আদালতের পর্যবেক্ষণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আন্দোলনের মুখে ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণ না হয় কুয়েট ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা। অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা ব্রিফিংয়ে দাবি করেছেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে এর দায় ছাত্রদলের উপরে চাপানোর চেষ্টা করছে। খুলনা প্রতিনিধি এস.এম. হাবিবের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন রশনা দাস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মঙ্গলবার সংঘর্ষের পর থেকে নতুন করে আলোচনায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধর বিষয়টি। এর জের ধরে বুধবার দিনভর উত্তপ্ত ছিল কুয়েট ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র সংসদের পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণের আলটিমেটাম শেষে দুপুরে একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রীরা। এ সময় একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে ভিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। পরে জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন সহ ৫টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৪টি দাবি পুরোপুরিভাবেই মেনে নেওয়া হয়েছে। ৩-৪ দিবসের মধ্যে একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটি তাদেরকে রিপোর্ট দেবে। এর আগে মঙ্গলবার সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কুয়েট শাখা ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের মিছিল থেকে ছাত্রদলের উপর হামলা করলে স্থানীয়রা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থী সেজে কুয়েটের ক্যাম্পাসে ঢুকে দখলদারিত্ব করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক ৩ জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়, যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে, কুয়েটের গেট হয়ে ওঠে এক রণক্ষেত্র। নতুন করে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবির কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক ব্রিফিংয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই অভিযোগ করেন। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। অপর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসানই তারুণ্যের প্রত্যাশা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অবৈধ উপায়ে
খুলনায় কুয়েট ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের ওপর হামলার ঘটনা নিয়ে রাজধানীর টিএসসিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে আসার আহ্বান জানান। গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে। এদিকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসে পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসানই তারুণ্যের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক, আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি। তবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। আদমজী স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। ফ্যাসিবাদের সময়ে যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্টরুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নির্মূল করতে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের কারণে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ার করে বলেন, আবারও কেউ ১-১১ চাইলে তা সফল হবে না। স্থানীয় সরকার উপদেষ্টা মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বলেন, বল প্রয়োজন নয়, জ্ঞান ভিত্তিক গঠনমূলক রাজনীতি করতে হবে। বলেন, বিএনপির সুনাম নষ্টের চক্রান্ত চলছে, অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সতর্ক হতে হবে যে আপনারা কাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করানোর জন্য আপনারা জায়গা ঠিক করে দিচ্ছেন। এ সময় বাংলাদেশ বিনির্মাণে ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের পতনের পর মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে, কিন্তু নানা কারণে তাদের আন্তরিকতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো, তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, তারা সরকারে থেকে দল গোছাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টার কথায় প্রমাণিত হয়েছে তারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায়। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে ১-১১ চিন্তা করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব।
ধন্যবাদ সবাইকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের পর নাইকো দুর্নীতি মামলা থেকে অবশেষে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে অন্য ৭ আসামিকেও খালাস দেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ সহ ৩ আসামি মারা যাওয়ায় আগেই তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ২০০৭ সালে রাজধানীর তেজগাঁও থানায় ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। গত বছরের মার্চে খালেদা জিয়া সহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। মামলায় রয়্যাল কানাডিয়ান পুলিশের ২ সদস্য সহ মোট ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়, কিন্তু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের খালাস দেওয়া হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ২ জন সদস্য এসেছিল, তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই ২ জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ৩৯ জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটি দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ১৬ বছর ধরে হয়রানি করা হয়। মামলার বাদী দুদক কর্মকর্তা মাহবুবুল আলমের শাস্তি দাবি করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় দেবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে গত বছর ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এই সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসটি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসটি করার কথা জানানো হয়েছে। একই কারণে এর আগে ১২ জন কর্মকর্তাকে ওএসটি করা হয়। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময়ে ৭ম জাতীয় কমনিকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের সভা। অবৈধ পথে ইতালিতে প্রবেশ বন্ধ করে দক্ষ শ্রমিক প্রেরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা উপমন্ত্রী মারিয়া চিপৌদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান।
এ সময় উপমন্ত্রী মারিয়া ত্রিপদি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ইতালির পূর্ণ সমর্থন রয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মারিয়া ত্রিপদি। দীর্ঘদিন আটকে থাকা ইতালি গমনোচ্ছু বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 2 দিনের ঢাকা সফরে এসেছেন মারিয়া ত্রিপদি। এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে 10 আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার সই করা রুটিন প্রকাশ করা হয়। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে বলা হয়েছে। এখন থেকে কোনো প্রতিষ্ঠান লাভের একটা অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা না দিলে তাদের সরকারি কোনো টেন্ডারে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে প্রায় 8000 প্রতিষ্ঠান লাভজনক ব্যবসা করলেও শ্রমিক ফাউন্ডেশনে জমা দেয় মাত্র 500টি, যা হতাশাজনক। এদিন বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে 1 কোটি 6 লাখ টাকা জমা দেওয়া হয়। শ্রম সচিব জানান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে 1100 কোটি টাকা রয়েছে, যা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। আগে স্বজনপ্রীতি হলেও এখন অনলাইনে স্বচ্ছভাবে বিতরণ করা হবে। বাংলাদেশে বিশাল বিশাল কনস্ট্রাকশন কোম্পানি আছে, যারা 1000 কোটি টাকার কাজ করে যাচ্ছে, করেছে এবং করে যাচ্ছে। তারা কেন নাই, তারা কেন তাদের প্রফিট থেকে কন্ট্রিবিউট করে না, এটা আমার কাছে একটু প্রথমে একটা খটকা লাগলো। তারপরে আমরা ডিসিশন নিলাম যে এদেরকেও এর আওতায় আনতে হবে। ইনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা 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 যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে। রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চাষিরা। হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া 8 টাকার পরিবর্তে 1.5 টাকা নির্ধারণ, উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম থাকায় কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং সরকারি উদ্যোগে বিদেশে আলু রফতানির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। রংপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে চাষিরা বলেন, বর্তমানে আলুর দাম খুবই কম, তার মধ্যে কোল্ড স্টোরেজ ভাড়া প্রতি কেজি 8 টাকা করা হয়েছে, যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই অবিলম্বে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবি জানান তারা। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। দেশের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস ও ডিম পায় তা নিশ্চিত এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। কুষ্টিয়ায় মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন খামারিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল বারী সহ জেলার খামারিরা সভায় উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভাবছে না তারা, নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে খেলবেন। অন্যদিকে ভারতের মিশন তৃতীয় শিরোপা জয়। বৃহস্পতিবার দুবাইয়ে বিকাল 3টায় শুরু হবে ম্যাচটি। রিপোর্ট করছেন SM আশরাফ। কোন দল ফেভারিট এই তর্কে নিশ্চিতভাবেই ভারতের পক্ষে বাজি ধরা দর্শকের সংখ্যাটাই বেশি। কিন্তু দুই দলের শেষ 5 সাক্ষাতের হিসেব দেখলে রোহিত শর্মার দলকে আর ফেভারিট বলার কারণ নেই। পরিসংখ্যান জানাচ্ছে টাইগাররা জিতেছে 3 ম্যাচে। 50 ওভারের ম্যাচে বাংলাদেশকে তাই সমীহ করতেই হচ্ছে। অধিনায়ক শান্তও বললেন, তাদের সামর্থ্য নিয়ে কারো সংশয় থাকার কথা নয়। যারা উপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই উপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। সো অবশ্যই কালকে উইকেট কন্ডিশন সবকিছু মিলানোর পরে আসলে ওইভাবে আমরা ব্যাটিংটা করার চেষ্টা করব। বাংলাদেশের এই দলে মুশফিক, রিয়াদের নামটা সবার জানা, কিন্তু অনুশীলন সেশনে বিদেশি গণমাধ্যমের সব চোখ খুঁজে বেড়ালো নাহিদ রানাকে। তারা শুনেছেন টাইগারদের একজন বোলার আছেন যার গতি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। সংবাদ সম্মেলনের বেশিরভাগ উত্তর ছিল রানাকে নিয়েই।
ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতোই ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করেছে। ও যদি কালকে খেলার সুযোগ হয় অবশ্যই আমার মনে হয় ফ্রেশই থাকবে এবং মোটামুটি ভালোভাবেই ও খেলার জন্য প্রস্তুত আছে। দুই দলের 41 সাক্ষাতে এ পর্যন্ত ভারত জিতেছে 32টিতে, টাইগারদের জয় 8 ম্যাচে। রোহিত শর্মাদের লক্ষ্য তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলা। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে মিস করবেন না জানিয়ে শান্ত বলেন তিনি চান রিয়াদ আর মুশফিক যেন তাদের সেরাটা দেয়। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ক্যাম্পাস, 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। কুয়েট ক্যাম্পাসে হামলার সাথে ছাত্রলীগ শিবির জড়িত দাবি ছাত্রদল সভাপতির। দোষীদের শাস্তি ও পেশিশক্তি নির্ভর রাজনীতির অবসানই তারুণ্যের প্রত্যাশা, মন্তব্য 2 উপদেষ্টার। আওয়ামী লীগকে ফেরানো প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্য, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে অভিযোগ মির্জা ফখরুলের। আবারও 1/11 স্বপ্ন সফল হবে না। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 আসামি খালাস। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা, আদালতের পর্যবেক্ষণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।